ছাই পাশ। নবাব বাহাদুর চিরদিনই খামখেয়ালি গোছের লোক ছিলেন। একদিন মহারাজ কৃষ্ণচন্দ্রকে নবাব বাহাদুর এক পত্র লিখলেন, আমার ভাণ্ডারে নেই এমন নতুন জিনিস আমাকে পাঠাবেন। নবাবের পত্র পেয়ে মহারাজ কৃষ্ণচন্দ্র ভীষণ বিপদে পড়লেন। তিনি আহার নিদ্রা ভুলে গিয়ে সর্বদাই চিন্তা করতে লাগলেন, নবাব সাহেবের ভাণ্ডারে নেই এমন কি জিনিস পাঠিয়ে আমি তাঁর মনস্তুষ্টি সাধন করব। তা নয়, নিশ্চয় তিনি আমাকে কোনো রকমে বিপদে ফেলবার চেষ্টা করছেন। মহারাজ কৃষ্ণচন্দ্র রাজসভায় বসে তাঁর পাত্র মিত্র সভাসদ বর্গকে নবাবের পত্রের কথা জানালেন। কেউ আর কোনো কথা কইতে পারল না। এমন কি জিনিস আছে যা নবাব ভাণ্ডারে দুর্লভ? কেউ আর কোনো উপায় উদ্ভাবন করতে পারছে না। কি এমন নতুন জিনিস আছে যা নবাবের ভাণ্ডারে নেই? সেই চিন্তায় রাজা থেকে পাত্র মিত্র সভাসদ সবাই নির্বাক হয়ে বসে আছেন। এমন সময় গোপাল এসে উপস্থিত হলো। গোপাল জিজ্ঞাসা করলে, কি ব্যাপার বলুন দেখি? সকলে নীরব হয়ে এমন বিমর্ষ ভাবে বসে কেন? মহারাজ, কি হয়েছে শুনতে পাবো কি? মহারাজ গোপালকে দেখে যেন একটা স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করলেন। বললেন, গোপাল, আমার বড় বিপদ উপস্থিত। আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে পড়েছি। কি করি বলো তো? গোপাল বললে, বলুন, কি বিপদ আপনার? মহারাজ কৃষ্ণচন্দ্র তখন নবাবের পত্রখানি আদ্যপান্ত গোপালকে পড়ে শোনালেন। গোপাল পত্র শুনে বললে, এই সামান্য বিষয় নিয়ে আপনি এত চিন্তিত হয়ে পড়েছেন? আপনার কোনো চিন্তা নেই, আমি প্রতিবিধান করব। মহারাজ বললেন, গোপাল, তোমার কল্যাণে আমি অনেক ভীষণ বিপদে পরিত্রাণ পেয়েছি। দেখো, যদি আজকের এই বিপদ হতে উদ্ধার করতে পারো। গোপাল বললে, আমি যখন ভার নিয়েছি তখন আপনার আর কোনো চিন্তা নেই। এক কাজ করবেন, আপনি একটা ছোট কৌটা আমার জন্য সংগ্রহ করে রাখবেন। যখন নবাব দরবারে যাব তখন তার ভিতরে সেই জিনিসটা নিয়ে যেতে হবে। মহারাজ কৃষ্ণচন্দ্র বললেন, এমন কি জিনিস তুমি নিয়ে যাবে যা নবাব ভাণ্ডারে নেই? গোপাল বললে, আমি যা নিয়ে যাব পরে আপনাকে জানাবো, এখন শুনে লাভ নেই। গোপাল বাড়ি গিয়ে আহার আদি সেরে পোশাক পরিচ্ছদ পরে মহারাজের কাছে এসে কৌটা চাইলে। মহারাজ একটা বহুমূল্য হাতি দাঁতের কৌটা গোপালের হাতে দিলেন। গোপাল কৌটা নিয়ে মহারাজের নিকট হতে বিদায় নিয়ে পথে সেই কৌটার ভিতর কিছু ঘুঁটের ছাই পুড়ে কৌটাটি পকেটে করে নবাব দরবারে গিয়ে পৌঁছালো। গোপাল বরাবর দরবারে প্রবেশ করে নবাব বাহাদুরকে সেলাম জানালে এবং তার আসবার কারণও প্রকাশ করে বলল। নবাব কৌতূহলী হয়ে মহারাজ প্রেরিত জিনিসটা দেখতে চাইলে। গোপাল বললে, রাত্রিকালে কোনো নির্জন গৃহে বসে আপনাকে সেই জিনিসটি দেব, দিবা ভাগে সেই জিনিস দেখতে নেই। নবাব বাহাদুর সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে গোপালকে একটি নির্জন ঘরে ডেকে নিয়ে গেলেন। গোপাল বললে, খোদাবন্দ, আপনি বাংলা, বিহার, উড়িষ্যার একচ্ছত্র অধিপতি। আপনার ভাণ্ডারে নেই এমন কি জিনিস মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজ ভাণ্ডারে থাকতে পারে? তবে এই কৌটার মধ্যে যে জিনিস আছে আমি জোর গলায় বলতে পারি তা আপনার ভাণ্ডারে নেই। এই বলে গোপাল কৌটাটি খুলে বললে, এই যে কৌটার মধ্যে বিভূতি দেখতে পাচ্ছেন, এর এক আশ্চর্য শক্তি আছে। এই বিভূতি নিয়ে কপালে ফোঁটা কাটলে এর শক্তিগুণে আপনি এই মর্তধামে বসে পৃথিবীর সব জিনিস দেখতে পাবেন। তবে একটা কথা হচ্ছে এই, যারা সুজন্মা নয় তারা কিছুই দেখতে পাবে না।
এই হচ্ছে এ বিভূতির গুণাগুণ। এই বলে গোপাল কৌটার ভিতর হতে ছাই নিয়ে একটু নবাবের কপালে আর একটু নিজের কপালে ফোঁটা পড়ল। ফোঁটা পড়ে গোপাল বলল, ওই দেখুন আকাশের দিকে এইবার চেয়ে। দেখতে পাচ্ছেন কি অভিনব দৃশ্য? ওই দেখুন স্বর্গে আমাদের ইন্দ্ররাজ মণি মাণিক্য খচিত সিংহাসনে উপবিষ্ট। চারিদিকে উর্বশী, রম্ভাবতী, তিলোত্তমা প্রভৃতি স্বর্গের বিদ্যাধরীরা কেমন নৃত্য করছে। মরি, কি অপূর্ব দৃশ্য! নবাব অবাক হয়ে একবার গোপালের মুখের দিকে আর একবার জানালা পথ দিয়ে আকাশের দিকে চাইতে লাগলেন। তিনি প্রকৃতপক্ষে কিছুই দেখতে পাচ্ছেন না, অথচ গোপালকে তা বলতেও পারছেন না। তাহলে পাকে প্রকারে তাঁর কলঙ্ক কাহিনী প্রকাশ হয়ে পড়বে। বাধ্য হয়ে নবাব সাহেব তখন গোপালকে বললেন, আহা আহা, কি সুন্দর দৃশ্য! চোখ বোঝাতে ইচ্ছে হয় না। মহারাজ কৃষ্ণচন্দ্রকে বলো আমি অপরূপ জিনিস পেয়ে বড়ই তৃপ্ত হয়েছি। গোপাল নবাবকে ছাই বাঁশ দিয়ে বিদায় দিয়ে মহারাজ কৃষ্ণচন্দ্রের সমীপে উপস্থিত হলো। মহারাজ গোপালের প্রতীক্ষা করছিলেন। গোপাল তাকে সবিস্তারে বর্ণনা করতে সভায় একটা বিকট হাসির রোল উঠল এবং এক মুখে সকলে গোপালের প্রশংসা করতে লাগলো। মহারাজ গোপালকে সন্তুষ্ট করলেন। গোপাল একটু ছাই বাঁশের গুঁড়ো দিয়ে আশাতীত অর্থ নিয়ে বাড়ি গেল।